আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ফিন্যান্স ও ব্যাংকিংয়ের অষ্টমতম অধ্যায় অর্থাৎ মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এই অধ্যায় থেকে সর্বপ্রথম লেকচারটি দিতে যাচ্ছি। আজকে আমরা এখানে এই অধ্যায়ে আলোচনা করব মুদ্রা ও তার ইতিহাস। সাধারণত আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করব। তারপর হলো ব্যাংকিং ও ব্যাংকারের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে আমরা দেখি এখানে বলছে মুদ্রা। এখানে আমরা মুদ্রা সম্পর্কে যদি আলোচনা করতে চাই, ফার্স্টে এখানে দেখো কিছু পিকচার দেওয়া আছে। আমরা জাস্ট এই অধ্যায়টি যেহেতু আমাদের বেসিক্যালি থিওরিক্যাল, সম্পূর্ণ থিওরি, কোনো ম্যাথ নেই, আর অধ্যায়টি অনেক সহজ, যার কারণে আমি ফার্স্টে ব্যাখ্যা করতেছি। প্রত্যেকটা রিডিং সহ ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। এগুলো তোমরা বেশি করে পড়লে তোমরা ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এখানে আমাদের অনেক ধরনের মুদ্রা আছে, যেমন 1 টাকার মুদ্রা, 1 পয়সার মুদ্রা, 2 নম্বর 5 টাকা 5 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা, 50 পয়সা, 1 টাকা ও 5 টাকা। তাহলে কয়টি মুদ্রা? 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাহলে কয়টি মুদ্রা আছে প্রিয় শিক্ষার্থী? 7টি মুদ্রা আছে এখানে। অনেক মুদ্রা তোমরা চিনতে পারো, যেমন 5 টাকার মুদ্রা তোমরা সচরাচর সবসময় দেখতে পাও। এখানে 1 টাকার মুদ্রা তোমরা সবসময় দেখতে পাও, বাট এই 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা ও 1 পয়সা এই মুদ্রাগুলো তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি, কিন্তু আমি দেখেছি। এবং তোমার ফাদার অথবা তোমার ফ্যামিলি, তোমার আব্বু অথবা আম্মুকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে যে না, হ্যাঁ, আমরা এই মুদ্রাগুলো দেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রা এখানে কত ধরনের? 7 ধরনের মুদ্রা প্রচলন ছিল। তো প্রিয় শিক্ষার্থী, এই কথাটা তোমার মাথায় রাখবে, কারণ এই প্রশ্নটি সাধারণত পরীক্ষায় এমসিকিউর ক্ষেত্রে কমন পড়ে থাকে। আমরা তারপরে দেখি এই প্রত্যেকটি মুদ্রার উল্টা পিঠে কিসের পিকচার দেওয়া আছে। তোমরা দেখো, আমরা জানি বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা। এখানে শাপলা ফুলের পিকচার দেখা যাচ্ছে। সো মনে রাখতে হবে যে প্রত্যেকটি মুদ্রার অপোজিটে কিসের পিকচার দেওয়া ছিল, বা কিসের ছবি দেখা যাচ্ছে? শাপলা ফুলের, অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফুলের ছবি দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই যে মুদ্রা, এই মুদ্রা সম্পর্কে একটু আলোচনা করব যে কেনই এই মুদ্রা সৃষ্টি হয়েছে এবং মুদ্রার ইতিহাসটি কী, সেই ব্যাপারে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের মেন বইটি আমি জাস্ট রিডিং পড়তেছি। এখানে বলছে যে মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে। এখানে বলছে মানব সৃষ্টি, সভ্যতা। এখন সভ্যতার ক্ষেত্রে এক সময় ছিল অন্ধকার যুগ, মানুষের আস্তে আস্তে সভ্যতার বিভিন্ন সভ্যতা ছিল, ব্যাবিলনের সভ্যতা ছিল, তারপর হলো বিভিন্ন সম্প্রদায় এসেছিল। এই বিবর্তনের সাথে সাথে মানুষের আচার আচরণ, কালচার সব কিছুই চেঞ্জ হয়েছে। বাট মানব সৃষ্টির শুরুতে যখন মানুষ ছিল, তখন সাধারণত বলেছে এখানে প্রথমে মানুষের চাহিদা ছিল খুব সীমিত। কারণ মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে, যেমন খাদ্য, সাধারণত খাদ্যের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। তখন চাহিদা, যেমন আমাদের এখন অনেক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু, কিন্তু তখন এতগুলো ছিল না। মানুষের চাহিদা ছিল খুবই সীমিত এবং কম, এবং পরস্পরের মধ্যে তাদের প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যম হিসেবে নিজেদের চাহিদা নির্বাহ করত। অর্থাৎ আমি 1 মণ বা আমার কাছে যে চাউল আছে, সেই চাউল দিয়ে আমি সারা বছর চলেও আমার কাছে 2 মণ চাল এক্সট্রা থাকবে বা অতিরিক্ত থাকবে। তখন এই অতিরিক্ত চাল বিক্রি করে বা কাউকে দিয়ে অপর কোনো যে দ্রব্যটা আমার নাই বা আমার কাছে নেই, সেই দ্রব্যটি কী করে আমরা এক্সচেঞ্জ করি বা বিনিময় মাধ্যমে নিয়ে আসি। অর্থাৎ আমি একটি পণ্যের পরিবর্তে অপর কারোর কাছ থেকে কোনো একটি পণ্য নিয়ে আসি। এটি ছিল প্রাচীনকাল, এবং মানব সৃষ্টির শুরুতে এই রীতি এবং নীতিগুলোকে প্রচলন ছিল সবচেয়ে বেশি। আর এই নীতি এবং নীতিকে বলা হয় থেকে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম অর্থ হলো দ্রব্যের বিনিময়ে দ্রব্যের আদান প্রদান করা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো বার্টার সিস্টেম। তোমরা বার্টার সিস্টেম সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে যে
দ্রব্য বিনিময় দ্রব্য একে ইংলিশে কী বলা হয়, বার্টার সিস্টেম, অথবা বার্টার সিস্টেম কাকে বলে? তাহলে আমরা বলতে পারবো যে একটি দ্রব্যের পরিবর্তে একটি দ্রব্যের বিনিময় করাকেই বার্টার সিস্টেম বলা হয়ে থাকে। পরবর্তীতে বলছে, এখানে দেখো, পর্যায়ক্রমে মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে মানুষের কর্মকাণ্ড বিশেষভাবে বিনিময় কর্মকাণ্ডের প্রসার ঘটে এবং সাথে সাথে মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি পায়, যার পিছনে ঘোড়ার গাড়ি, নৌকা এবং পরবর্তীতে জাহাজের অবদান অসামান্য। অর্থাৎ আমরা দেখছি যে ঘোড়ার গাড়ি, নৌকা, পরবর্তী জাহাজ, এর মাধ্যমে কি হচ্ছে, একটি পণ্য অপর একটি জায়গা থেকে অপর একটি জায়গায় স্থানান্তর করা যাচ্ছে। তারপর হলো মানুষের যুগ পরিবর্তন হওয়ার সাথে সাথে তার চাহিদা, তার প্রয়োজনীয় চাহিদাগুলোকে পরিবর্তন হয়েছিল। এবং মানুষের কি বুদ্ধির পরিধি যখন বাড়তেছিল, তখন চিন্তা করলো যে আমার যে পণ্য আছে সেই পণ্যের পরিবর্তে পণ্য না কেটে যদি সেই টাকা জমানো যেত, সেটা দিয়ে যদি অন্য একটি পণ্য বা এমন কোনো কিছু থাকতো যার দ্বারা আমার পণ্য না থাকলেও ক্রয় করা যেত, এরকম জাস্ট কিছু কিছু চাহিদা আস্তে আস্তে মানুষের বাড়তে থাকে। অর্থাৎ তাদের ভিতরে কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়। কারণ আমরা সাধারণত জানি, সমস্যা না সৃষ্টি হলে কখনোই মানুষের নতুন কোনো চাহিদা সৃষ্টি হয় না। সো কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কারণে দেন মানুষের আস্তে আস্তে চাহিদাটা বাড়তে থাকে। তার মধ্যে বলছে ঘোড়ার গাড়ি, নৌকা, পরবর্তীতে জাহাজের অবদান অনেক অনেক বেশি। যোগাযোগের অসুবিধা দূর হওয়ার সাথে সাথে ভৌগোলিক বিভিন্ন অবস্থান থেকে প্রয়োজন মতো দ্রব্যাদি সংগ্রহের চেষ্টা বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ বিভিন্ন এলাকাতে, কারণ আমরা জানি পৃথিবীর সকল জায়গায় সকল পণ্য উৎপাদন হয় না, কিছু কিছু বিশেষ এরিয়াতে সেই বিশেষ ধরনের পণ্য উৎপাদন হয়। তখন দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য স্থানান্তরের মাধ্যমে মানুষের প্রয়োজন মিটিয়ে থাকে। তো এইভাবে তোমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের মেন বইয়ে বলা হয়েছে যে গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর এবং দেশ থেকে দেশে দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে একটি বিনিময়ের মাধ্যমের প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হতে থাকে। গ্রাম থেকে গ্রাম অর্থাৎ এক গ্রাম থেকে আরেকটি গ্রামে একটি পণ্য স্থানান্তর করব, বা একটি গ্রাম থেকে শহরে কোনো পণ্য নিয়ে যাব। কারণ আমরা জানি শহর সাধারণত বাণিজ্যিক কেন্দ্রিক হয়, শহর উৎপাদন কেন্দ্রিক হয় না। তখন শহরের ব্যক্তিরা, তাদের তো খেতে হবে, তারা তো কোনো দ্রব্য উৎপাদন করতে পারে না, কিন্তু তাদের কাছে কি অর্থের প্রয়োজন বা যথেষ্ট সম্পদ আছে, বাট দ্রব্য নেই। তখন এক গ্রাম থেকে বা গ্রাম থেকে শহরে লেনদেন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানুষের মুদ্রার প্রয়োজনীয়তা দেখা দেয়। তারপরে বলছে যে দেশে দ্রব্য বিনিময় ক্ষেত্রে একটি বিনিময়ের মাধ্যমের প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হতে থাকে, যা আমি বলেছি একটু আগে। বিনিময়ের মাধ্যম ছাড়াও সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রার প্রয়োজনীয়তা মুদ্রা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট এটি একটু বলি, বিনিময়ের মাধ্যম ছাড়া, এখানে বিনিময়ের মাধ্যম বলতে পারছি যেমন মুদ্রার পরিবর্তে পণ্যের পরিবর্তে মুদ্রা, জাস্ট এটি হলো একটি বিনিময়ের মাধ্যম। তাছাড়া অর্থকে সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে বলা হয়ে থাকে। যেমন আমি 1 কেজি চাউল ক্রয় করছি 50 টাকা, তাহলে 50 টাকার মাধ্যমে আমি চাউল ক্রয় করছি, তাহলে সে আমাকে দিয়েছে চাউল, আমি দিয়েছি তাকে অর্থ, এটা হলো একটা বিনিময়ের মাধ্যম। সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে এটা হলো ইম্পর্টেন্ট, কারণ মানুষের যখন তার ব্যবহারের অতিরিক্ত অর্থটা থাকে সে সেটা রেখে দেয় ভবিষ্যতে ভালো কিছু করার জন্য বা ভবিষ্যতে ভালো সঞ্চয়ের জন্য সেই কাজ করে থাকে। এবং মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রার প্রয়োজনীয়তা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, পরে ইম্পর্টেন্ট কিছু কথা আসতেছে। দেখো মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, অর্থাৎ বিভিন্ন সময় কালের বিবর্তনের মাধ্যমে মুদ্রার প্রচলনটা বিভিন্নভাবে পরিবর্তন হয়ে এসেছে। অর্থাৎ আগে ছিল এক ধরনের মুদ্রা, এখন এসেছে অন্যরকম মুদ্রা। এইভাবে বলতেছে যে তোমাদের মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন আকার ও প্রকৃতির মুদ্রা বিভিন্ন দেশে ব্যবহৃত হতো। বিনিময়ের মাধ্যমে মুদ্রা হিসেবে বিভিন্ন সময় কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা ও সোনার ব্যবহার লক্ষ্য করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বিবর্তনের মাধ্যমে, অর্থাৎ একটা সময় কড়ি ব্যবহার করতো, হাঙ্গরের দাঁত ইউজ করতো, এগুলো জাস্ট মূল্যবান উপাদান ছিল সেই সময়ের জন্য। হাতির দাঁত, এটি ছিল একটি মূল্যবান, এক সময় হাতির দাঁত মুদ্রা হিসেবে ব্যবহার করতো। পাথর, ঝিনুক,
পোড়ামাটি, তামা, রূপা, সোনার ব্যবহার দেখা গিয়েছিল। অর্থাৎ সর্বশেষে পোড়ামাটি, পরবর্তীতে এসেছিল তামা, তারপর এসেছিল রূপা এবং সোনার ব্যবহার, এগুলো একসাথে ছিল। জাস্ট আমরা যদি জাদুঘরে যাই তাহলে দেখা যাবে যে আমাদের প্রাচীনকালে আমরা যে সকল মুদ্রাগুলো আমরা ইউজ করেছি সেগুলো আমাদের সেখানে আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনে রাখবে জাস্ট এই উপাদানগুলো, যে প্রাচীনকালে মুদ্রা হিসেবে কি কি ব্যবহার করতো। 1 নম্বর কড়ি, 2 নম্বর হাঙ্গরের দাঁত, 3 নম্বর হলেন হাতির দাঁত, 4 নম্বর পাথর, 5 নম্বর ঝিনুক, 6 নম্বর পোড়ামাটি, 7 নম্বর তামা, 8 নম্বর রূপা এবং 9 নম্বর সোনার ব্যবহার লক্ষ্য করা যেত। সো আমাদের এখানে 9টি উপাদান আছে, সবগুলো মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো পিকচারে দেখো 1 নম্বরে দেওয়া আছে, এখানে ঝিনুকের ছবি আছে, মুদ্রা দেওয়া আছে। পরবর্তীতে ধাতব মুদ্রা যেগুলো স্বর্ণরূপ আছে, এখানে কড়ি জাতীয় উপাদানগুলো আছে। জাস্ট এই 3টি পিকচারের মাধ্যমে আমাদের কি কি মুদ্রা প্রচলন প্রাচীনকালে ছিল সেগুলো দেখা যাচ্ছে। সো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বলে দিছে ছবিতে তামা আছে, ঝিনুক আছে, হাতির দাঁতের আদিম যুগের মুদ্রার ছবি, এগুলো দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যবহার, স্থানান্তর, বহন ও অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। কারণ প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো ধাতব জাতীয় পদার্থগুলো অপেক্ষাকৃত ভারী থাকে এবং সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করা বা বহন করার সমস্যার সৃষ্টি হয়। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধাতব মুদ্রার ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে ধাতব পদার্থের সরবরাহ ঘাটতি দেখা দেয়। তাছাড়া স্বর্ণ, রূপের অলঙ্কার আদি সহ অন্যান্য ব্যবহারের কারণে কাগজি মুদ্রার প্রচলন 19বিংশ শতাব্দীতে শুরু হয়। বর্তমানে কাগজি মুদ্রার সাথে সাথে ধাতব মুদ্রার প্রচলন থাকলেও ধাতব মুদ্রার ব্যবহার এখন ক্রমশ সীমিত হয়ে আসছে। কাগজের সহজলভ্যতা, সহজে বহনযোগ্য হওয়া এবং বর্তমানে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত হয় কাগজে মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী, জাস্ট আমি এই টপিকসটা ইম্পর্টেন্ট, এখানে মনে রাখবো। একটি হলো 19বিংশ শতাব্দীতে আমাদের কাগজে মুদ্রার প্রচলন হয়। কেন হয়েছিল সেটা নিয়ে যদি আমি বলতে চাই, সেটা হলো সাধারণত তোমরা বাস্তবে দেখো, তোমাকে যদি আমি 100টি কয়েন দিই, তোমাদের যে ওজন হবে 100 টাকায় সে ওজন হবে না। তাহলে টাকার অর্থাৎ কাগজে মুদ্রার ওজন অপেক্ষাকৃত অনেক কম এবং কাগজে মুদ্রার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য লেনদেন করা যাচ্ছে। আরেকটি হলো স্বর্ণ, রূপা, এগুলো মানুষের বর্তমানে অলংকার হিসেবে ব্যবহার করা হয়। এখন অলংকার হিসেবে স্বর্ণ, রূপা যা আমরা ব্যবহার করি, এগুলো আমাদের স্বর্ণ, রূপা অলংকার হিসেবে ব্যবহার করার কারণে এগুলো মানুষ রিজার্ভ রাখে, এগুলো মানুষ দিতে চায় না। এবং তাছাড়া হলো যেটা মানুষ যত বৃদ্ধি পাচ্ছিল ততই মুদ্রার ব্যবহারটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, যার কারণে এই মুদ্রার ব্যবহার বাড়ার কারণে আস্তে আস্তে কি মুদ্রা বা প্রয়োজনীয় উপাদানগুলো, ধাতব পদার্থগুলো হ্রাস পেতে থাকে। এই জন্য পরবর্তীতে কাগজে মুদ্রা চলে আসে। কাগজে মুদ্রাটা ব্যবহার অনেক বেশি এবং সহজলভ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। আর বর্তমানে যদিও মুদ্রা থাকে না কেন, সাধারণত কাগজে মুদ্রার প্রচলন বেশি হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আজকে মুদ্রা কি সেই সম্পর্কে ধারণা দিয়ে আজকে আমার লেকচার শেষ করব। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর তোমরা দেখো মুদ্রা কি। মুদ্রা সম্পর্কে যদি বলতে চাই, কার্যকারিতার ভিত্তিতে মুদ্রা বলতে আমরা বুঝি মুদ্রা একটি বিনিময় মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হলো বিনিময়ের মাধ্যম। দেখো নিচে বলা আছে বিনিময়ের মাধ্যমটা কি। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো লেনদেন করার জন্য মুদ্রা ব্যবহার করা যায়। যেমন একটি বই কিনতে তুমি টাকা ব্যবহার করো, এখানে টাকা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মুদ্রার এটা সবচেয়ে প্রধান কাজ। অর্থাৎ আমি যদি একটি বই কিনতে চাই, একটি খাতা কিনতে চাই, 1 কেজি চাউল কিনতে চাই, পরলে একটি টি শার্ট ক্রয় করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমার অর্থের প্রয়োজন, সেটা হলো একটি বিনিময়ের মাধ্যম। 2 নম্বর সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকি, ভবিষ্যতে কোনো কাজে লাগাবো অর্থ, সেই জন্য কি আমরা টাকা জমিয়ে থাকি, সেটা কি একটি সঞ্চয়। আর সেই টাকার মাধ্যমে কি আমরা অর্থ জমিয়ে থাকি বা ভবিষ্যতে সঞ্চয় করে থাকি, এটা হলো একটি সঞ্চয়ের মাধ্যম। তৃতীয় হলো মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো অর্থনৈতিক পণ্য বা সেবার মূল্য কত এটা নির্ধারণ করা
টাকার একটি কাজ। টাকার অস্তিত্ব আছে বলে আমরা খুব সহজে একজন শ্রমিকের দৈনিক মজুরি 100 টাকা নির্ধারণ করতে পারি, একটা বইয়ের মূল্য 200 টাকা নির্ধারণ করতে পারি, 1 কেজি চালের মূল্য 25 টাকা নির্ধারণ করতে পারি। এতে করে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজ সাধ্য হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে মূল্যের পরিমাপক, এটা একটা ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ একজন শ্রমিক, সে সারাদিন কাজ করলে কত টাকা তাকে দিতে হবে, তাহলে তার সম্পূর্ণ শ্রমের বিনিময়ে মূল্যটা কত হবে তা নির্ধারণ করা যায়, অর্থাৎ মূল্যের দ্বারা পরিমাপ করা যায়। 1 কেজি চাউলের দাম কত, যদি 50 টাকা, তাহলে 50 টাকাটা হলো 1 কেজি চাউলের মূল্যের সমান। এটাকে একটি পরিমাপক হিসেবে কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আলোচনা করেছি আজকে যে মুদ্রা কি, আমরা জাস্ট মুদ্রা ব্যাংকের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, আমরা সেটি নিয়ে একটু কথা বলি। তোমরা দেখো, জাস্ট শর্ট করে বলবো, সভ্যতা বিকাশের সাথে সাথে, অর্থাৎ সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, যার ফলে মানুষের মধ্যে লেনদেন ও বিনিময় কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মুদ্রা প্রচলনের পরপরে ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। ব্যাংক ব্যবস্থা বিবর্তনের প্রথম থেকে আজ পর্যন্ত ব্যাংক মুদ্রাকে তার ব্যবসার প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো যে মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার দিকে যায়, তখন দেখা যাচ্ছে যে মানুষের আয়ের পরিমাণটা বাড়তে থাকে তার ব্যয়ের থেকে। তাছাড়া হলো যেটা মানুষের সামাজিক বন্ধন, অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার লাভ করে থাকে, তখন মানুষের মুদ্রা, এই মুদ্রাটিকে সেফ রাখার জন্য, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় একটি মুদ্রা স্থানান্তর করার জন্য তখন নিরাপত্তার দরকার। তাছাড়া হলো নিজের অর্থের নিরাপত্তার দরকার। অর্থ চুরি হয়ে যাওয়ার বা ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য কি সেই অর্থটিকে একটি জায়গায় রাখার দরকার। তাছাড়া হলো যেটা অনেক ব্যক্তি আছে যাদের আর্থিক সংকট আছে, তাদের কোথাও না কোথাও থেকে ঋণ নেওয়া দরকার, তার জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দরকার, যার কারণে পরবর্তীতে ব্যাংক সৃষ্টি হয়। ব্যাংক মূলত মুদ্রাকে পরিচালনা করার জন্য, মুদ্রাকে রানিং করার জন্য ব্যাংক সৃষ্টি হয়েছিল। আর ব্যাংকে এই জন্যে সাধারণত মুদ্রা ব্যবস্থার জন্য বলা হয়, অর্থাৎ মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, ব্যাংক ছাড়াও সাধারণত মুদ্রার রানিং হবে না। আর পৃথিবীর বিবর্তন থেকে, অর্থাৎ শুরু থেকে, মুদ্রা প্রচলনের পর থেকে ব্যাংকের প্রধান উপাদানই হলো মুদ্রা, অর্থাৎ টাকা ছাড়া ব্যাংক কখনোই কোনো লেনদেন করতে পারে না। দেখো প্রিয় শিক্ষার্থী, একটি পিকচার দেওয়া আছে, আমরা পিকচারটি ব্যাখ্যা করি, আজকে আমার লেকচার শেষ করব। 1 নম্বর বলছে আমানতকারী। আমানতকারী বলতে কাদেরকে বোঝানো, যারা ব্যাংকে অর্থ রাখে। এখন আমি যদি ব্যাংকে টাকা রাখি, তাহলে আমি আমানতকারী। তাহলে ব্যাংক সাধারণত 3টি মাধ্যমে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে। একটি হলো চলতি হিসাবের মাধ্যমে, 2 নম্বর হলো সঞ্চয় হিসাবের মাধ্যমে, 3 নম্বর হলো স্থায়ী হিসাবের মাধ্যমে ব্যাংক আমানত গ্রহণ করে বিনিয়োগকারীদের কাছে, যারা সাধারণত ব্যাংকে বিনিয়োগ করে থাকে। 3 নম্বর মূলধন হিসেবে কি অনেকেই অর্থ জমা রাখে, অর্থ দিয়ে থাকে ব্যাংকে। এই ব্যাংক সাধারণত এই অর্থগুলো নিয়ে একটি বিশাল বড় একটি মূলধন গঠন করে থাকে। মূলধনগুলো কয়েকটি সেক্টরে ভাগ করে। একটা হলো ঋণ গ্রহীতা, অর্থাৎ যার অর্থের দরকার তাকে ঋণ দিয়ে থাকে। অনেক বিনিয়োগকারী আছে যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, তাদের ঋণ দিয়ে থাকে বা ব্যাংক তাদেরকে অর্থ সরবরাহ করে থাকে। অনেক তারল্য হিসেবে অনেক ব্যাংকিং বা প্রতিষ্ঠানগুলো যাদের তারল্য সংকট সৃষ্টি হলে তারা ব্যাংক তাদেরকে অর্থ দিয়ে থাকে। এইভাবে ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ নিয়ে আবার জনগণকে ঋণ দিয়ে থাকে, আর সম্পূর্ণ লেনদেনগুলি মুদ্রা মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। যার কারণে এখানে বলছে যে পরবর্তীতে বলা আছে যে মানুষের কাছে থাকা প্রয়োজনের অতিরিক্ত অর্থ তার সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানতের সৃষ্টি করে থাকে। অর্থাৎ মানুষের, যেমন আমি 5,000 টাকা ইনকাম করেছি, আমার যদি 3,000 টাকা খরচ হয়, তাহলে আমাদের অতিরিক্ত থাকবে 2,000। এই 2,000 টাকা আমি কোথায় রাখবো? ব্যাংকে সঞ্চয় হিসেবে রাখবো, যার বিনিময়ে সঞ্চয়কারী একটি নির্দিষ্ট বা সুদ পেয়ে থাকে। যেমন আমি যদি একটি ব্যাংকে অর্থ রাখি, তাহলে ব্যাংক আমাকে নির্দিষ্ট হারে সুদ দিবে। আবার ব্যাংক আমার অর্থ কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অধিক হারে সুদ গ্রহণ করবে। যেমন আমাকে যদি সে 5% হারে সুদ দেয়, ব্যাংক যদি অন্য কোথাও বিনিয়োগ করে 10% হারে মুনাফা অর্জন করে, তাহলে আমাকে 5% দিয়ে ব্যাংকের মুনাফা থাকবে 5%। এই আমানত ঋণ গ্রহীতাকে ঋণ হিসাবে বর্ধিত সুদে প্রদানের
প্রদানের মাধ্যমে ব্যাংক তার ব্যবসায়িক মুনাফা লাভ করে থাকে। অর্থাৎ আমি একটু আগে এই কথাটা ব্যাখ্যা করেছি যে ব্যাংক অন্য একটি প্রতিষ্ঠানে অধিক হারে সুদ দিয়ে আমাকে কম হারে সুদ নিয়ে আমাকে কম হারে সুদ দিয়ে সারা মুনাফা অর্জন করে থাকে। মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, ঠিক তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার খুবই সীমিত। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ব্যাংকিং সেক্টরের যে টপিকসগুলো নিয়ে কথা বলেছি আজকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন বার্টার সিস্টেম কাকে বলে, ব্যাংকের ব্যাংক ব্যবস্থার জননী কাকে বলা হয়ে থাকে, মুদ্রা হিসেবে বাংলাদেশে কতটি মুদ্রা আছে, তারপরে হলো যেটা মুদ্রা কাকে বলা হয়ে থাকে, মুদ্রার সঞ্চয় কি, তারপর বিনিময়ের মাধ্যম কি, তারপর হলো যেটা পণ্যের বিনিময়ে আমরা পরিমাপক হিসেবে কীভাবে কাজ করে থাকি। জাস্ট এই সম্পর্কে তোমরা প্রশ্নগুলোকে তোমরা ভালো করে বুঝে প্রশ্নগুলো অ্যান্সার করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কনফিউশন থাকে, সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এবার আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।